প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে স্ট্রোক। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে যে অতিথি উপস্থিত আছেন, চলুন আমরা প্রথমেই পরিচিত হই সেই অতিথির সাথে। ডাক্তার রাশিমুল হক রিমন 1973 সালের ফেব্রুয়ারি মাসে মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজের নিউরো মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। স্ট্রোক, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। একটু শুরুতেই জানতে চাইব যে আসলে স্ট্রোক বলতে কি বোঝানো হয়? ধন্যবাদ। আসলে স্ট্রোক একটা মারাত্মক রোগ, তবে আমাদের দেশে স্ট্রোক সম্পর্কে একটা ভুল ধারণা আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষ মনে করে স্ট্রোক হচ্ছে একটা হার্টের রোগ। আমরা শুনি যে বলে যে ওই লোকটা হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছে। বেসিক্যালি স্ট্রোক হচ্ছে ব্রেইনের রোগ, আর আমরা যেটা সাধারণ মানুষ হার্ট স্ট্রোক বলি সেটা বেসিক্যালি হার্ট অ্যাটাক। এবং এই কনফিউশনটার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক জটিলতা তৈরি হয়ে যায়। বিকজ সেই ক্ষেত্রে তো স্ট্রোকটা বেসিক্যালি ব্রেইনের রোগ। আমরা জানি যে আমাদের শরীরের সমস্ত জায়গায় নিয়মিত রক্ত চলাচল দরকার হয় এবং ব্রেইন এটা অন্যতম একটা অংশ। এবং কোনো কারণে যদি দেখা যায় যে ব্রেইনের রক্ত চলাচল ব্যাহত হয়, সার্কুলেশনটা কোনো কারণে ব্যাহত হয়, সেই ক্ষেত্রে যেই রোগটা হয় ওটাকেই আমরা বলি হচ্ছে স্ট্রোক। আচ্ছা, তো এই যে একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বা অবস্থা, কারা এর ঝুঁকির মধ্যে পড়েন বা কাদের এটি হওয়ার সম্ভাবনা থাকে? স্ট্রোক বেসিক্যালি একটু মিডল এজ থেকে ওল্ড এজে পিপলদের, মধ্যবয়স্ক থেকে বয়স্ক লোকদের বেশি হয়। এছাড়া কিছু রিস্ক ফ্যাক্টরস আছে, যেমন যারা ধরেন উচ্চ রক্তচাপে ভুগছেন, যাদের ডায়াবেটিস আছে, যাদের রক্তে চর্বির পরিমাণ বেশি, যাদের রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করা হয় না, তাদের ক্ষেত্রে এই স্ট্রোক হওয়ার চান্সটা, এবং স্মোকিং একটা ধূমপান একটা অন্যতম প্রধান কারণ। কারণ ধূমপানটা আসলে অনেকগুলো রোগের একটা উৎস হিসেবে কাজ করে এবং অনেক রোগকে ইনভাইট করে কিন্তু এই ধূমপানটা। তো এই যে একটি জটিল পরিস্থিতি বা ঝুঁকিপূর্ণ অবস্থা, তাৎক্ষণিকভাবে আসলে কি করণীয়, বা একজন রোগী বা একজন মানুষ যার হঠাৎ করে এই স্ট্রোক হয়েছে, সে বা তার আশপাশের মানুষগুলো ঠিক তাৎক্ষণিকভাবে কি দেখে বুঝবে এবং তখন কি করবে, সেটা একটু জানতে চাই। ধন্যবাদ, এটা খুব ভালো প্রশ্ন। কারণ আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে স্ট্রোক রোগীর ক্ষেত্রে এই রোগটা যে স্ট্রোক হয়েছে এই জিনিসটাই আমাদের মানুষরা, আমাদের সাধারণ মানুষরা বুঝতে পারে না, এবং তখন একটা সময় নিয়ে ফেলেন। কোন লক্ষণের কারণ হলে আমরা স্ট্রোক বলবো। বিদেশে দেখা যায় যে সাধারণ মানুষকে স্ট্রোকের লক্ষণগুলো শেখানোর জন্য বিভিন্ন প্রচারণা আছে, কিন্তু দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে সেটা এরকম নাই, কিন্তু এটা খুব জরুরি। আমরা যেটা বলি যে ইংরেজিতে একটা শব্দ আছে ফাস্ট, FAST। এফ মানে হচ্ছে ফেসিয়াল ডেভিয়েশন, মানে কোনো কারণে কোনো মানুষের যদি মুখ একদিকে বেঁকে যায়, ডানে অথবা বাঁয়ে যদি বেঁকে যায়। এ হচ্ছে আর্ম উইকনেস, দ্যাট ইজ কোনো কারণে যদি তার দেখা যায় হাত অথবা পায়ের একটা দিক দুর্বল হয়ে যায়, যে আমরা হাত মেলতে বললাম দেখা গেল যে একদিক পড়ে গেল। এস হচ্ছে স্পিচ প্রবলেম, যে হঠাৎ করে দেখা যায় যে কোনো কারণে তার কথাবার্তা জড়িয়ে যাচ্ছে অথবা কথা বন্ধ হয়ে গেছে। তো এই তিনটা হচ্ছে প্রধান লক্ষণ। একটা হচ্ছে মুখ একদিকে বেঁকে যাওয়া, হাত অথবা পা একটা সাইড হঠাৎ করে দুর্বল বা অবশ হয়ে যাওয়া, আমরা যেটাকে প্যারালাইসিস বলি, এবং হঠাৎ করে হচ্ছে যদি কারো কথার জড়তা তৈরি হয়। এই তিনটা লক্ষণের যে কোনো একটা যদি কারো থাকে, তাহলে আমাদের ধারণা করা উচিত যে এটা স্ট্রোক হতে পারে। আচ্ছা, দুর্ভাগ্যজনক হচ্ছে যে বেশিরভাগ মানুষের ধারণা যে এটা মনে হয় হসপিটালে নিয়ে খুব বেশি লাভ হবে না, এবং গ্রামের লোকরা দেখা যায় যে লোকাল যারা অপচিকিৎসা আছে সেখানে যায়, মালিশ টালিশের দেয় এবং টাইমটা নষ্ট করে ফেলে। সুতরাং এর যে কোনো একটা লক্ষণ যদি কারোর মধ্যে দেখা যায়, তাহলে তার উচিত অবশ্যই সাথে সাথে যাতে দেরি না করে হসপিটালে নিয়ে যাওয়া। এবং আপনাদের কাছে যখন এই অবস্থায় রোগীটিকে নেওয়া হয়, আপনারা তখন কিভাবে রোগীটিকে ম্যানেজ করেন? যখন আসে তখন টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি একটা স্ট্রোকের রোগী খুব দ্রুত আসে তাহলে তার জন্য অনেকভাবে চিকিৎসা দেওয়া সম্ভব। আচ্ছা, তো আমরা মূলত প্রথমে রোগীর লক্ষণগুলো নিয়ে বোঝার চেষ্টা করি যেটা স্ট্রোক কিনা, এবং ইমিডিয়েটলি একটা ব্রেইন ইমেজিং লাইক সিটি স্ক্যান অফ দ্য ব্রেইন অথবা MRI করে
নিশ্চিত হই যে এটা স্ট্রোক হয়েছে কিনা এবং স্ট্রোকের ধরন কি। স্ট্রোকের ধরন অনুযায়ী তারপরে চিকিৎসা নেওয়া হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রোকটা হয় এটাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক, দ্যাট ইজ ব্রেইনের রক্ত চলাচল যদি কোথাও বন্ধ হয়ে যায় তার কারণে যে স্ট্রোকটা হয় সেটাকে বলা হয় ইসকেমিক স্ট্রোক। এবং এখানে যদি সে খুব দ্রুত আসতে পারে, ধরেন 3 থেকে 4.5 ঘন্টার মধ্যে, তাহলে একটা ইনজেকশন দেওয়ার মাধ্যমে তার এই রক্ত চলাচলটা খুলে ফেলার একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে। আবারও সেই কনফিউশনটা চলে আসলো, যেটি আপনি বলছিলেন যে যদি তাড়াতাড়ি আসতে পারে, দেখা যায় কিন্তু যে রোগীরা যদিও তাড়াতাড়ি যেতে পারে সেক্ষেত্রে আসলে কোথায় যাবে সেটি কিন্তু অনেক সময় সেটি নিয়ে প্রথমে তারা একটা হার্টের হসপিটালে চলে যায় বিকজ তারা ধারণা স্ট্রোক করেছে মানে এটা হার্টের অসুখ। শুধু হার্টের হসপিটালে যাওয়া, বিশেষ করে বড় শহর ঢাকা শহরে যে জ্যাম, সেখানে যাওয়া, তারপর সেখান থেকে ফেরত যে আরেকটা হসপিটালে যে সিটি স্ক্যান করা, এই সব কিছুর মাঝে দেখা যায় অনেকগুলো টাইম চলে যায় এবং রোগী অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ক্ষেত্রেই রোগীদের আমরা খুব তাৎক্ষণিক চিকিৎসা দিতে পারি না। তো পরবর্তীতে দেখা যায় যে পুনর্বাসন চিকিৎসাটাই মূলত বাংলাদেশের ক্ষেত্রে এখনো স্ট্রোকের চিকিৎসা হিসেবে দেওয়া হয়। তো তাৎক্ষণিক চিকিৎসা যাতে পায়, আপনার পরামর্শ কি থাকবে রোগীদের জন্য যে আসলে কোথায় যাওয়া উচিত এবং কখন যাওয়া উচিত? রোগীর যারা আশেপাশের লোকজন আছে, সেটা হচ্ছে প্রথমেই লক্ষণগুলো খেয়াল করা উচিত। যদি ওই যে হঠাৎ করে মুখ বাঁকা হয়ে যাওয়া বা একদিক অবশ হয়ে যাওয়া অথবা কথার জড়তা অথবা অজ্ঞান হয়ে যাওয়া, এ ধরনের কোনো লক্ষণ যদি হয় তাহলে তাৎক্ষণিক সেই সমস্ত হসপিটালেই যাওয়া উচিত যেখানে আসলে স্ট্রোকের চিকিৎসা হয়। বলতে যে বড় বড় যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে সরকারি হোক বেসরকারি হোক, যেখানে সিটি স্ক্যানের সুবিধা আছে, সেরকম একটা জায়গায় যদি যায়, কারণ আমরা সিটি স্ক্যান এখন অনেক জায়গাতেই আছে, সেরকম একটা হসপিটালে গেলে এবং সে যদি চেষ্টা করে যে ঘটনাটা লক্ষণ শুরু হওয়ার 3 ঘন্টার মধ্যে যদি যায় তাহলে হচ্ছে সবচেয়ে ভালো স্ট্রোকের চিকিৎসা দেওয়া সম্ভব করা যাবে। আপনি যেটি বলছিলেন সাথে যে স্ট্রোক পোস্ট স্ট্রোক রিহ্যাবিলিটেশন, যেটি স্ট্রোকের পরবর্তীকালীন যে চিকিৎসা, তো সেটি সম্পর্কে একটু জানতে চাইবো যে স্ট্রোকের ম্যানেজমেন্টের পরবর্তীতে এটির গুরুত্ব আসলে কতখানি এবং কখন আপনারা সেটি সাজেস্ট করেন, কিভাবে কতদিন ধরে চলতে থাকে সেটি? ধন্যবাদ। তো স্ট্রোক যখন একবার হয়ে যায় তো অনেক সময় দেখা যায় যে এটা পরবর্তীতে ধীরে ধীরে আবার রিকভারি করে। যে অংশটা যে দুর্বলতাটা তৈরি হয় সেটা আস্তে আস্তে রিকভারি করে। শুধু আমাদের পরবর্তী যেটা থাকে সেটা হচ্ছে যে পুনরায় যাতে আবার স্ট্রোক না হয়, যেটাকে আমরা বলি যে সেকেন্ডারি প্রিভেনশন, সেটার জন্য আমরা কিছু ব্যবস্থা নেই। যেমন একটা রোগী যদি রিস্ক ফ্যাক্টরস যেগুলো থাকে, যেমন কন্ট্রোল অফ ব্লাড প্রেশার, রক্তচাপ নিয়ন্ত্রণ, তারপরে রক্তের চর্বি নিয়ন্ত্রণ, ধূমপান থেকে মুক্ত থাকা, এবং আমরা সাধারণত অ্যাসপিরিন জাতীয় একটি ওষুধ দিই যাতে রক্তটা একটু পাতলা থাকে, যাতে রক্ত জমাট বেঁধে না যায়, এগুলো প্লাস ডায়াবেটিস খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা। এর পাশাপাশি সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন, দ্যাট ইজ পুনর্বাসন। তো পুনর্বাসন দেখা যায় যে একটা হচ্ছে শারীরিক পুনর্বাসন দরকার হয়। একটা মানুষ একদিকে অবশ হয়ে যাচ্ছে, সুতরাং তাকে রেগুলার এক্সারসাইজ, ফিজিওথেরাপির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সে যাতে ধীরে ধীরে আবার কর্মক্ষম হতে পারে সেটার একটা পুনর্বাসন দরকার, আগের লাইফটাতে যাতে সে ফিরে যেতে পারে। কিন্তু সাথে সাথে তার কিছু মানসিক সমস্যাও কিন্তু তৈরি হয়। মানসিক পুনর্বাসন হয়। অনেকেই দেখা যায় যে একটা বিকজ স্ট্রোকটা হঠাৎ করেই হয়, দেখা যায় একজন কর্মক্ষম মানুষ হঠাৎ করেই দেখা যাচ্ছে কর্মহীন হয়ে যাচ্ছে, অচল হয়ে পড়ছেন, বা সে নিজেকে তখন একটা মারাত্মক হতাশা বা ডিপ্রেশন তৈরি হয়, সেটারও চিকিৎসা করা দরকার। এবং পাশাপাশি আসলে যেটা দরকার সেটা হচ্ছে আর্থিক পুনর্বাসন। কারণ দেখা যায় যে ধরেন একজন ড্রাইভার যার ইনকাম দিয়ে তার পুরো ফ্যামিলি চলছে, তো দেখা গেল যে একটা স্ট্রোকের কারণে তার তো আর পক্ষে ড্রাইভিং করা সম্ভব হচ্ছে না, সো পুরো ফ্যামিলির ইনকামটা কিন্তু বন্ধ হয়ে যায়। সুতরাং সেক্ষেত্রে একটা বিকল্প ব্যবস্থা নিয়ে তার যাতে একটা উপার্জনের ব্যবস্থা করা যায়, সেটাও কিন্তু আসলে খুব বড় একটা পার্ট, যেটা আমরা আসলে খুব বেশি সবসময় আমরা নিজেরা দিতে আর কি পারি না, বা সেই ধরনের সিস্টেমও আমাদের দেশে সেভাবে তৈরি হয়নি। আমরা আশা করব যে তৈরি হয়ে যাক। একটু জানতে চাইব, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যে প্রিভেনশনের দিকটা বা ইতিমধ্যে যেটি আপনি বলেছেন যাতে আবার না হয়, কিন্তু আমি আরো পেছনে চলে যেতে চাই, যারা এই ঝুঁকিতে আছেন তারা আসলে কিভাবে নিজেদেরকে স্ট্রোক থেকে দূরে রাখতে পারেন একেবারে আগে থেকেই? এক্ষেত্রে আমি একটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিতে চাই, সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। বিকজ দেখা যায় যে স্ট্রোকের ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার একটা অন্যতম প্রধান কারণ, উচ্চ রক্তচাপ।
এখন আমাদের দেশে যেটা আমি খুব কমনলি দেখি যে রুগীরা দেখা যায় নিয়মিতভাবে রক্তচাপ কমার যে ওষুধ সেটা খায় না। দেখা যায় যে সে ওষুধ খাচ্ছে, অনেকেই বলে যে আমার যখন খারাপ লাগে আমি তখন ব্লাড প্রেশারের ওষুধ খাই, অথবা দেখা যায় যে সে ফার্মেসিতে যাচ্ছে, ব্লাড প্রেশারটা চেক করতেছে, তো চেক করার পরে বলে যে আপনার ব্লাড প্রেশার তো ভালো আছে, সো আপনি প্রেশারের ওষুধ কেন খাচ্ছেন, আপনার প্রেশার ওষুধ খাওয়ার দরকার নেই। এটা হচ্ছে একটা অন্যতম প্রধান কারণ স্ট্রোক হওয়ার, অনিয়মিতভাবে ব্লাড প্রেশারের ওষুধ খাওয়ার। সেক্ষেত্রে আমার উপদেশ হচ্ছে যে যাকে একজন ডাক্তার সাহেব ব্লাড প্রেশারের ওষুধ প্রেসক্রাইব করেন সেই রোগীর উচিত নিয়মিতভাবে ওষুধটা খাওয়া। সেটা যদি ব্লাড প্রেশার ভালো থাকে, সেটা যদি কমও থাকে, তার নিজের থেকে এটা কখনোই বন্ধ করা উচিত না। যদি ডাক্তারের পরামর্শ দেন যে আপনি বন্ধ করেন, শুধুমাত্র তখনই বন্ধ করা উচিত, কারণ অনিয়মিতভাবে ব্লাড প্রেশার অন্যতম প্রধান কারণ হচ্ছে স্ট্রোকের। এবং আরেকটা হচ্ছে ধূমপান, যেটা আমরা খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আপনার কাছ থেকে স্ট্রোক বিষয়টি নিয়ে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম স্ট্রোক একটি ঝুঁকিপূর্ণ সমস্যা, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু পরামর্শ জানলাম প্রতিরোধের কিছু উপায়। আশা করছি আপনাদের উপকারে আসবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। দর্শক, আপনার পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।